নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিল্লিতে বাজিমাত করছে বিজেপি, আবার পিছিয়ে গেলেন কেজরিওয়াল। চলছে ভোট গণনা, টান টান উত্তেজনা দেশ জুড়ে। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের নিয়োগ দুর্নীতি, শুধু পাক নাগরিক নয়, আধা সেনায় বিদেশিরাও। সিবিআই আদালতে জামিন খারিজ দ্বীপের। নেতৃত্ব সংকটে নাজেহাল রাজ্য বিজেপি, ফের দিলীপ ফেরানোর ডাক আদি কর্মীদের। কেস্টুর হাতে কৃষ্ণের বাঁশি তুলে দেওয়ার পর কাজল পেলেন বিষ্ণুর সুদর্শন চক্র। বীরভূমে ঘুরছে সময়ের চাকা। ডানকুনিতে ভরসন্ধ্যায় শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু যুবকের। বিক্ষোভের সুর মুছে স্থানীয়দের হর্ষধ্বনিতে মুখর দেউচা পাচামি। শুরু খনন কাজ। বাংলাদেশ থেকে এসে এগরায় সংসার। জাল নথিস ও জঙ্গি সন্দেহে গ্রেপ্তার 2। হাসিনাকে নিয়ে ইউনূস সরকারকে পাল্টা চাপ, বাংলাদেশের হাইকমিশনারকে তলব নয়াদিল্লির। আসছে বিস্তারিত খবরে। বুথ ফেরত সমীক্ষার আভাস সত্যি করে রাজধানী দিল্লির ভোটে গণনা শুরু থেকেই এগিয়ে বিজেপি। পোস্টাল ব্যালটের পাশাপাশি সাধারণ গণনাতেও শুরু থেকেই পিছিয়ে আম আদমি পার্টি। শুধু তাই নয়, মাঝে 250 ভোটের ব্যবধানে এগিয়ে থাকলেও আবার পিছিয়ে গেলেন আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পিছিয়ে রয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। পিছিয়ে রয়েছেন বিজেপির কয়েকজন হেভিওয়েট প্রার্থীও। কমিশন সূত্রের খবর, সকাল 11:30 পর্যন্ত বিজেপি 40, আপ 30টি আসনে এগিয়ে রয়েছে আপের বিদায়ী উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। দিল্লি বিধানসভায় মোট 70টি আসন রয়েছে, তার মধ্যে 62টি রয়েছে কেজরিওয়ালের দখলে। সরকার গড়তে প্রয়োজন 36টি আসন, কিন্তু বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে কেজরিওয়ালের আপ 25-এর ঘর টপকাবে না। কংগ্রেস আসন না পেলেও তাদের ভোট বৃদ্ধির আপের ধরাশয়ের প্রধান কারণ হতে পারে বলেও দাবি করা হয়েছে বিভিন্ন সমীক্ষায়। এখন দেখার দিল্লির 1.5 কোটি ভোটার আগামী 5 বছরের জন্য শাসক হিসেবে কাকে বেছে নিলেন। আধা সেনায় নিয়োগ দুর্নীতি নিয়ে আরও বড় আশঙ্কা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। আশঙ্কা করা হচ্ছে শুধু পাক নাগরিকরাই নন, বিদেশিরাও এক্ষেত্রে আধা সেনায় চাকরি পেয়েছে। বিরাট অঙ্কের টাকা লেনদেন হয়েছে এই চক্রে। দুদিনের হেফাজত শেষে শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় ধৃত মহেশ চৌধুরীকে। দুপক্ষের সওয়ালজবাব শেষে বিচারক সুজিত কুমার ঝা তার জামিন খারিজ করে দেন। 21 ফেব্রুয়ারি পর্যন্ত মহেশ চৌধুরীকে ফের হেফাজতে পাঠানো হয়। অন্যদিকে সিবিআইয়ের সওয়াল মোরাস হল সে ডোমিসিয়াল সার্টিফিকেট জাল করেছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে ইস্যু করা হয়েছে। কিভাবে করল? তাহলে কি সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগ ছিল? এই বিষয়ে তদন্ত চলছে। যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ আছে ধৃতের। সার্টিফিকেট তৈরি করা থেকে চাকরি দেওয়া, সব ক্ষেত্রে আর্থিক তছরূপ হয়েছে। তদন্তকারীদের আরও অভিযোগ, মহেশ চৌধুরী তদন্তে সহযোগিতা করেনি, বিভ্রান্ত করেছে। এই নিয়োগে বিদেশি যোগের কথাও বলেছে সিবিআই। দাবি, শুধু পাক নাগরিকরাই নন, বিদেশিরাও এক্ষেত্রে আধা সেনায় চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব সওয়ালজবাব শুনে বিচারক সুজিত কুমার ঝা ধৃতের জামিনের আবেদন খারিজ করে দেন। 21 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে মহেশ চৌধুরীকে। হাতে আর বছর খানেকের কিছু বেশি সময় বাকি, অথচ এখনো অগোছালো খাতায় কলমে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। 26 এর বিধানসভা নির্বাচনের আগে নেতৃত্ব সংকটে ভুগছে বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে নাটকীয়ভাবে রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষ ফেরানোর ডাক উঠছে। আদি বিজেপি কর্মীরা চাইছেন যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছিল, তাঁকেই ফেরানো হোক সভাপতি পদে। সায়ন্তনের সোশ্যাল মিডিয়া টিমের তরফে জোরালোভাবে দিলীপের নাম সভাপতি পদে প্রস্তাব করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। ওই পোস্টে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তার মতো এত সাফল্য কেউ আনতে পারেনি। কেউ না, কারণ তিনি ব্যক্তিতে নয়, আদর্শ ও টিম গেমে বিশ্বাস করতেন। তিনি 2016 থেকে 2021 এই অল্প সময়ে বঙ্গ বিজেপিকে দ্বিতীয় শক্তি করেছেন এবং তাঁর কথায় চললে আজ আমরা ক্ষমতায় থাকতাম। দলের প্রাক্তন সহসভাপতি রামকমল পাঠকো একই কথা বলছেন। তার বক্তব্য, বঙ্গ বিজেপিতে এখন যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটা বন্ধ হওয়া দরকার। সেজন্য দ্রুত শক্তিশালী কাউকে রাজ্য সভাপতি পদে বসাতে হবে। এসবের মধ্যে আবার রয়েছে সাংগঠনিক নির্বাচনেও দুর্নীতির অভিযোগ। সাংগঠনিক নির্বাচন নিয়ে দুর্নীতি অভিযোগে আবার পুরনো বিজেপির নেতারা দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাকে মেল করছেন। দিন 2 আগে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কেষ্ট এর হাতে কৃষ্ণের বাঁশি তুলে দিয়েছিলেন সাঁইথিয়াবাসী। সেই বাঁশিতে ফুঁ দিয়ে কেষ্টভূমে প্রেমের বার্তা দিয়েছিলেন ওই তৃণমূল নেতা। এবার সেই সাঁইথিয়ার মাটিতেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে তুলে দেওয়া হল রূপোর সুদর্শন চক্র। সেই উপহার হাতে নিয়ে রাজনৈতিক শত্রুদের বার্তা দিয়ে রাখলেন কেষ্টর ভাইট কাজল। অন্যদিকে সুদর্শন চক্র বিষ্ণুর হাতে থাকে। ঋগ্বেদে সুদর্শন চক্রকে সময়ের চাকা হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে বীরভূম জেলা তৃণমূলে কেষ্টর যে আর একছত্র ক্ষমতা নেই তা আড়ালে তাঁর দলেরই একাংশ বলেন। বস্তুত গরু পাচার মামলায় বছর 2 জেলবন্দি থাকার সময় জেলা তৃণমূলে বেশ কয়েকটি মুখ বীরভূমের নেতা হিসাবে উঠে এসেছে। তার মধ্যে এগিয়ে কাজলই।
যার সঙ্গে অনুব্রতের মধুর সম্পর্ক সর্বজন বিদিত। তাই কেষ্টর হাতে বাঁশি দেওয়ার পরে কাজলের সুদর্শন চক্র প্রাপ্তির ঘটনায় তৃণমূলের অন্দরেই মন্তব্য ঘোরাফেরা করছে, সময় গড়াচ্ছে। ভরসন্ধ্যায় শুটআউট হুগলির ডানকুনিতে খুব কাছ থেকে এক যুবককে গুলি করে মারা হয় বলে অভিযোগ। পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। মৃত যুবকের নাম বান্টি সাউ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে শুক্রবার সন্ধ্যায় ডানকুনির দিল্লি রোডের ধারে এই ঘটনা ঘটেছে। বান্টি সাউ এদিন কাজ সেরে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। শেষময় বাইক করে কয়েকজন সেখানে আসে। 12 নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটি আবাসনের কাছাকাছি তিনি পৌঁছলেই দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। খুব কাছ থেকে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত বান্টি রাস্তাতে পড়ে গেলে দুষ্কৃতীরা সেখান থেকে দ্রুত বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছন ডানকুনি থানার পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বীরভূমের মোহাম্মদবাজারে দেউচাপাচামি কয়লাখনি তৈরির কাজ শুরু হয়ে গেল শুক্রবার থেকে। গতকাল বৃহস্পতিবার সামান্য বিক্ষোভ দেখা গিয়েছিল। আজ সেই বিক্ষোভ বদলে গেল হর্ষধ্বনিতে। এদিন দুপুর থেকে ওই এলাকায় মাটি খোঁড়ার কাজ শুরু হল। এই কাজের বরাত পেয়েছে পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট কোল লিমিটেড পিডিসিএল। এদিন পিডিসিএল এর রাজ্যের চেয়ারম্যান পিবি সেলিম, রাজ্যসভার সাংসদ হামিরুল ইসলাম, জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার আমনদীপ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। দুপুর থেকে 4টি মেশিন দিয়ে এই মাটি খোঁড়ার কাজ শুরু হল। আগামী দিনে আরও মেশিন ও যন্ত্রাংশ সেখানে এসে পৌঁছবে বলে জানা গিয়েছে। এলাকায় নিরাপত্তার খাতিরে এদিন অনেক বেশি পুলিশ কর্মী মোতায়েন ছিল। সদ্য শেষ হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে দেউচাপাচামি কয়লাখনির কথা উল্লেখ করেন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই কয়লাখনিতে 210 কোটি 20 লক্ষ টন কয়লা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামো একেবারে তৈরি, চাইলে বৃহস্পতিবার থেকেই সেখানে কাজ শুরু করা যেতে পারে। সেই বক্তব্যের পর থেকে দেউচাপাচামিতে কাজ শুরু হয়েছে। স্ত্রীর সঙ্গে বিবাদ, দাম্পত্য অশান্তির জল গড়ায় থানায়, আর তাতেই বিপদ। জঙ্গি সন্দেহে পাকড়াও করা হয় তাদের। যদিও যে মহিলা অভিযোগ দায়ের করেন তিনি বর্তমানে ফেরার। এই দুই কি কারণে বাংলাদেশ থেকে ভুয়ো নথিপত্র সহ বাংলায় আসে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতরা কুরবান মণ্ডল ও ইমরান হোসেন। তারা দুজনে এগরার 1 নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর বাজারে থাকত। ওই এলাকার বাসিন্দা সুকুমার মান্নার বাড়ির ভাড়াটিয়া ছিল দুজনে। মাসখানেক ধরে স্ত্রীকে নিয়ে সেখানে থাকত তারা। কুরবান আয়ুর্বেদের ওষুধ বিক্রেতা এবং রাজমিস্ত্রির পরিচয় দিত ইমরান। দিন কয়েক আগে ধৃত কুরবানের সঙ্গে স্ত্রী মুক্তা বিবির অশান্তি চরমে পৌঁছয়। মুক্তা এগরা থানার অন্তর্গত নেগুয়া ফাঁড়িতে যান। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্র সুকুমার মান্নার বাড়িতে পৌঁছয় পুলিশ। তদন্ত করতে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। তারা দেখেন ধৃত ইমরান বাংলাদেশের নাগরিক। ওই দুজনে জাল নথিপত্র তৈরি করে। নাম বদলে ইব্রাহিম হোসেন হয় সে। ভুয়ো পরিচয়পত্রে ঠিকানায় লেখা উত্তর 24 পরগনার কেউটসা বুরুজ গ্রামে। তবে তা সত্ত্বেও কেন এগরায় বসবাস করত ওই দুজনে তা এখনো স্পষ্ট নয়। নাশকতার ছক কষেছিল তারা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই দুই যুবকের স্ত্রী নিখোঁজ। শুক্রবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তায় ভারতের দিকে আঙুল তুলেছিল ঢাকা। এমনকি বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছিল ইউনূস প্রশাসন। সেই ঘটনায় এবার পাল্টা পদক্ষেপ নয়াদিল্লির। শুক্রবার ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করল সাউথ ব্লক। এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার বিকেল 5টায় বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পাশাপাশি বিবৃতি দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। এর বক্তব্যের নেপথ্যে ভারতের কোনো ভূমিকা নেই। পাশাপাশি তিনি জানান, ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক। সম্প্রতি বাংলাদেশ প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকেও বারবার একথা জানানো হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে নেতিবাচক বিবৃতি পেশ করে চলেছে। এইসব বিবৃতির জন্য আমাদের দায়ী করছে। বাংলাদেশ সরকারের এইসব মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, কারো ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে সরকারের অবস্থানকে গুলিয়ে ফেললে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে। যদিও ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখার প্রচেষ্টা চালাবে এবং আমরা আশা করব বাংলাদেশের তরফেও সে বিষয়ে সমান সহযোগিতা পাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।